গুড ইভিনিং অল, ওয়েলকাম ব্যাক। তোমরা আশা করছি বেঙ্গলি পেডাগজির ক্লাস করেছো। ওখানে আমি সব কিছু বলে দিয়েছি যে এরপর আমাদের কি পড়ার মানে বাকি পোর্শনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে কভার করব, এই সপ্তাহের মধ্যে কভার আপ হয়ে যাবে। ওকে, তো আজকে এখন আমরা এই মুহূর্তে সিডিপি পড়ব। সিডিপি কি না, আমাদের বর্তমান যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সেখানে একটা নতুন কনসেপ্ট এসছে পেডাগজি, যেটাকে আমরা বলতে পারি আর্ট অফ টিচিং বা সায়েন্স অফ টিচিং বলতে পারি। এই যে সায়েন্স অফ টিচিং বা আর্ট অফ টিচিং আমরা যেটাকে বলছি পেডাগজি, এর কিছু লক্ষ্য আছে। মেইনলি আমরা 4টে লক্ষ্যের কথা, অনেকগুলো লক্ষ্য বলেছি, এবার ওটাকে আমরা অন্য একটু ভাষায় দেখব কীরকম। 4টে ভাবে ওটাকে আমরা লিখতে পারি। প্রথমত লিখতে পারি লার্নিং টু নো, বাচ্চারা যে শিখবে কিসের মাধ্যমে শিখবে বা কিসের জন্য শিখবে, জানার জন্য শিখবে, লার্নিং টু নো, এটা 1 নম্বর দিলাম। নেক্সট 2 নম্বর দিলাম লার্নিং টু ডু, মানে বাচ্চাদের অ্যাক্টিভ রাখার কথা বলা হয়েছে। লার্নিং টু ডু, কাজের মাধ্যমে শিক্ষণ। তাহলে প্রথমে বললাম জানার মাধ্যমে শিক্ষণ, জানার মাধ্যমে বাচ্চারা শিখবে। তারপর কাজের মাধ্যমে বাচ্চারা শিখবে। ওকে, কাজের মাধ্যমে তারা শিখবে। এক্ষেত্রে অ্যাক্টিভিটি বা প্রজেক্ট বেসড যে ওয়ার্কগুলো আছে সেগুলো বাচ্চারা করবে। 3 নম্বর আমরা বলতে পারি, কি বলতে পারি কেউ জানি? লার্নিং টু লিভ টুগেদার, বাচ্চাদেরকে টিম ওয়ার্ক শেখানো হয়, একসাথে কিভাবে কাজ করবে সেটাও শেখানো হয়। তো লার্নিং টু লিভ টুগেদার আমরা বলতে পারি না একসাথে থাকার শিক্ষণ। টিম ওয়ার্ক কখন করতে পারবে না, যখন তারা একসাথে থাকতে শিখবে। পরস্পরের থেকে যে পিয়ার টিউটরিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বন্ধুদের কাছ থেকে তারা শিখছে, নিজের যে এজ গ্রুপ, নিজের সহপাঠী, তাদের থেকে সে শিখছে। তো 3 নম্বর গেল লার্নিং টু লিভ টুগেদার। 4 নম্বর কি? লার্নিং টু বি, লার্নিং কি এনজিটা উঠে গেল, টু বি, মানে শিখন পদ্ধতি এমন হবে যাতে কি হয় না, বাচ্চারা মানুষ হয়ে উঠতে পারে, যথার্থ মানুষ হয়ে উঠতে পারে। ওকে, যে বিষয়ে আলোচনা করা হোক না কেন, সেটা যেন তার মানুষ হয়ে ওঠার যে পথ, সেই পথটাকে প্রশস্ত করে। তো লার্নিং টু বি আমরা বলতে পারি মানুষ হয়ে ওঠার শিক্ষণ। কি বললাম? লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু বি। আজ আমরা কয়েকটা কনসেপ্ট, টুকরো টুকরো কয়েকটা বিষয়, কিছু থিওরি, কোনটা কে বলেছেন বা এই থিওরিটা কে দিয়েছে, এরকম কিছু বিষয় দেখবো। আজকে কনসেপ্ট আছে তাই প্রশ্ন উত্তর নেই, একটু আমরা খেয়াল করব। ওকে, আমরা একটু আগেই দেখলাম বাংলা পেডাগজির ক্লাসে যে বিভিন্ন রকম অক্ষমতা আসতেই পারে বিভিন্ন কারণে। বাচ্চাদের মধ্যেও আসতে পারে, বড়দের মধ্যেও আসতে পারে, অক্ষমতা আসতে পারে। সেটা পড়া সংক্রান্ত হতে পারে, লেখা সংক্রান্ত হতে পারে। ওই যে বি আর ডি গুলিয়ে ফেললো বাচ্চা, কোন ডিসঅর্ডারে? ডিসলেক্সিয়ায়। 61 লিখতে বলা হলো, লিখলো 16, কোন ডিসঅর্ডারে? অনেকেই ভাবতে পারে যে ম্যাথমেটিক্স রয়েছে, তার মানে কি ডিসক্যালকুলিয়া হবে? না, এখানে তাকে তুমি 61 লিখতে বলেছিলে, সে 16 লিখেছে, উল্টে ফেলেছে, ডিসলেক্সিয়ার আন্ডারে ফেলবো। ওকে, তো সেরকমই কয়েকটা ফুল ফর্ম তোমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন তোমরা জানো RTE, এটা লেখার কিছু নেই, রাইট টু এডুকেশন, তাই তো? লিখে রাখতে পারো RTE, রাইট টু এডুকেশন। SSA, SSA কি হবে? সর্বশিক্ষা অভিযান, সর্ব শিক্ষা অভিযান। নেক্সট TLM, টিচিং লার্নিং মেটেরিয়াল, এটা আবার লিখছি না। NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি, 2020-তে আমরা দেখেছিলাম। আবার
যেখানে 5+3+3+4-এ আমাদের এডুকেশন, স্কুলের এডুকেশনকে রাখা হয়েছিল। এটাকে অলওয়েজ খেয়াল রাখার জন্য পেছন দিক থেকে আসবে। +4 মানে স্কুল মানে কি ক্লাস 12 অবধি। +4 কী হবে 9, 10, 11, 12। এবারে আরেকটু আগে এগিয়ে আসো, 3+3, তাহলে কোন ক্লাসগুলো বাকি রইল? 8 অবধি যেতে হবে। তাহলে 3 ঘর নাও, 6, 7, 8, 6, 7, 8। ওকে, আবার 3 ঘর, তাহলে কি বলতে পারি 3, 4, 5। আর এপাশে 5 যেটা সেটা হচ্ছে তোমার ওই কিন্ডার গার্ডেন থেকে শুরু করে আপ টু ক্লাস 2। ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020, ডিভিশনটা আমাদের স্কুলের এডুকেশনের ক্ষেত্রে ডিভিশনটা, ক্লাস ডিভিশনটা এইভাবে করা হয়েছে যে 5+3+3+4। 4 বলতে পারি কি না 9 থেকে 12, 9 to 11, 9, 10, 11, 12। 10 লিখে দিলাম, 9 to 12। ওকে, ব্যাক সাইড থেকে আসবে। 3 বলতে পারি কি না কত দূর অবধি যেতে হবে? 8 অবধি যেতে হবে। তাহলে 3 বলতে পারি 6 to 8। আরও ব্যাকে আসো 3, কী হবে? কত দূর যেতে হবে? 5 অবধি যেতে হবে। তাহলে 3, 4, 5। আর বাকি রইল 2 অবধি, কোনখান থেকে না কিন্ডার গার্ডেন থেকে। ওকে, 5 বছরের আরও শিক্ষা, 1, 2 ইনক্লুডেড হয়ে গেল। তার আগে তোমার কেজি 1, কেজি 2, আরেকটা হচ্ছে কেজি। ওকে, কেজি, কেজি 1, কেজি 2, নার্সারি যেটা আমরা বলছি ওইটা। কেমন? এটা হচ্ছে 5 ডিভিশনটা। মনে রাখার জন্য আমি তোমাদের এভাবে বলে দিলাম। এছাড়াও এনসিটির ফুল ফর্ম খেয়াল রাখবে, এটা অনেকবার আলোচনা হয়েছে। এনসিটির ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আর এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। দেন এনসিইআরটি, এনসিইআরটির ফুল ফর্ম কি? এগুলো একটু খাতায় নিজে খুব ভালো করে লিখে নেবে। এনসিইআরটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওকে, নেক্সট পেজে খুব ইম্পর্ট্যান্ট একটা ফুল ফর্ম, CWSN। কী হবে ফুল ফর্ম? সি ফর চিলড্রেন, চিলড্রেনকে নিয়েই তো এত কাজ না। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বাচ্চাদের যাদের বিশেষ অক্ষমতা রয়েছে আর কি, বা আমরা বলতে পারি যে বিশেষ সক্ষমতা রয়েছে, কিছু চাহিদা রয়েছে তাদের জন্য, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এছাড়া ইএফএ, ইএফএ কী হবে ফুল ফর্ম? ইএফএর ফুল ফর্ম, এই ইএফএ জোর দেয় কিসের ওপর? এসসি এসটিদের শিক্ষা, অনগ্রসর শ্রেণীর শিক্ষা, নারী শিক্ষা, এর উপর জোর দেয়। কি বললাম? জোর দেয় এসসি এসটিদের শিক্ষা, তার সাথে অনগ্রসর যে শ্রেণী, পিছিয়ে পড়া শ্রেণীর যে শিক্ষা, মানে মানুষের উপর শিক্ষা আর কি, এছাড়াও নারী শিক্ষা, এগুলোর উপরে জোর দেয়। ইএফ এর ফুল ফর্ম হচ্ছে এডুকেশন ফর অল, ফর অল। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, আইইডিসি, আইইডিসি, আইইডিসি কি ফুল ফর্ম? ইন্টিগ্রেটেড এডুকেশন হবে, কাদের জন্য না? ডিসেবল চিলড্রেনদের জন্য। ইন্টিগ্রেটেড এডুকেশন, ইন্টিগ্রেটেড মানে একটা বিষয়ের সাথে অন্যান্য বিষয়কে মিলিয়ে মিশিয়ে পড়ানো আর কি। ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন। ওকে, এটা খেয়াল রাখবে। এছাড়াও এমডিজিএস, জিএসটা এসটা সাফিক্সে স্মল, হ্যাঁ, জি এর একদম নিচে। এম ফর মিলেনিয়াম, মিলেনিয়াম এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তবু দেখে রাখবে এই জায়গাগুলো।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যারা আগে ক্লাস করেছো তারা জানোই, বিভিন্ন কিছু গোলস সেট করা হয়, তো সেই রিলেটেড মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আর একটা বলবো, আচ্ছা ন্যাকের ফুল ফর্ম সবাই জানি, যে বিভিন্ন ইউনিভার্সিটিকে কি হয়, ন্যাক বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে বিচার বিবেচনা করে গ্রেডেশন দেয়, গ্রেড দেয়, তাই তো? ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, সবার জেনে রাখা দরকার। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড বিভিন্ন কিছু বিষয় অ্যাসেস করে, মূল্যায়ন করে, মান নিরূপণ করে অ্যাকচুয়ালি, অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। আর লাস্ট ওয়ান, এই ফুল ফর্মের ক্ষেত্রে বলবো পিটিটিআই। পিটিটিআই কি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, চলো নেক্সট পেজে যাই। আচ্ছা, এখানে আমরা যে এসএসএ এর কথা বললাম, সর্বশিক্ষা অভিযান, কোথায় গেল? হ্যাঁ, সর্বশিক্ষা অভিযান। তো এই যে পরিকল্পনা, এর পরিকল্পনা করা হয় কখন না 2000 বা 2001 সাল নাগাদ আমরা বলতে পারি সর্বশিক্ষা অভিযানের পরিকল্পনাটা করা হয়। এবং এর যে প্রকল্পের কাজ স্টার্ট হয় সেটা কবে থেকে? 2002 থেকে প্রকল্পের কাজটা শুরু হয়। কেমন? প্রকল্পের কাজটা শুরু হয়। কি বলা হয়, মানে এর লক্ষ্য কী ছিল আমরা বলতে পারি, 6 থেকে 14 বছর অবধি শিশু যারা, তাদের অ্যাটলিস্ট ক্লাস 8 অবধি শিক্ষাটাকে সুনিশ্চিত করা। 2010-এর মধ্যে 14 বছর পর্যন্ত বিদ্যালয়ে ভর্তি না হওয়া প্রত্যেক স্টুডেন্টের কেউই যেন বিদ্যালয় ছেড়ে না যায় সেটা সুনিশ্চিত করা, মানে স্কুল ছুট আটকানো। কি বললাম, 2010-এর মধ্যে একটা বললাম 6 থেকে, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী যারা বাচ্চারা আছে তাদের অ্যাটলিস্ট ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষা সেটাকে সুনিশ্চিত করা। আরেকটা বলছি, 2010 সাল অবধি বা 2010 সালের মধ্যে 14 বছর পর্যন্ত যাতে স্কুল ছুট না হয়, যে বাচ্চারা আছে তারা স্কুলে ভর্তি না হয়ে একজনও যেন বিদ্যালয় ছেড়ে না যায়, স্কুল থেকে চলে না যায়, সেটাকে সুনিশ্চিত করা। আর দেশের সমস্ত শিশু যাতে এই 8 বছর ব্যাপী, মানে ক্লাস 1 to 8 প্রাথমিক শিক্ষাটা লাভ করে সেটার ব্যবস্থা করা। পরবর্তীকালে আমরা আরটি অ্যাক্ট যেটা দেখব, যেটা বর্তমানে অ্যাট প্রেজেন্ট আর্টিকেল 21A-তে রয়েছে, সেটা আসে, সেটা আমাদের মৌলিক অধিকারে ইনক্লুডেড হয় 2002-তে, এবং আরটি অ্যাক্ট যেটা সেটা চালু হয় তোমার 2010-এর 1 এপ্রিল থেকে, যেটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলে বাচ্চাদের 6 to 14 ইয়ার্সে তাদের। ওকে, তো এটা একটু খেয়াল রাখবে। এগুলো নিয়ে আমরা আরও ফার্স্টে আলোচনা করেছি, তো আমরা যে স্লাইডে ছিলাম ওখানে আসি। বাচ্চারা বিভিন্নভাবে শিখবে, তাই তো? খেলার ছলে শিখবে, অ্যাক্টিভ থেকে শিখবে, আবিষ্কার পদ্ধতির মাধ্যমে শিখবে। তো তার মধ্যে কিছু পদ্ধতি যেগুলো পরীক্ষায় খুব আসে সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। প্লেওয়ে মেথড, খেলার ছলে যে শেখা, সেই পদ্ধতিতে বাচ্চাদের শেখানো, এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন ফ্রয়েবেল। তাহলে প্লেওয়ে মেথড বাই ফ্রয়েবেল, এইভাবে মনে রাখতে পারো। প্লে ফ্রয়েবেল নামটা একটু মিল পাচ্ছ, নিজের মতো করে একটু খেয়াল রেখো, বারবার দেখো, খেয়াল হয়ে যাবে। হেউরিস্টিক মেথড মানে আবিষ্কার পদ্ধতি আমরা যেটাকে বলছি, আর্মস্ট্রং। ওকে, স্কিমা কথাটা, স্কিমা যে কনসেপ্ট কে দেন? আর্ট বার্টলেট 1932 নাগাদ, 1930-এর দিকে আর কি, আর্ট বার্টলেট স্কিমার কনসেপ্টটা দেন। পরবর্তীকালে 1970s-এর দিকে আরও অনেকে এই স্কিমা ওপর কাজ করেছেন, অনেকেই কাজ করেছেন, যেমন আমরা বলতে পারি ধরো অ্যান্ডারসন,
অ্যান্ডারসন কী করেন, স্কিমার যে কনসেপ্টটা ওটাকে আরও অ্যাডভান্স করেন। কিন্তু স্কিমা ইন্ট্রোডিউস কে করেন না, আর্ট বার্টলেট। ওকে, কিন্ডার গার্ডেনের কথা কে বলেন, ফ্রয়েবেল বলেন। এবারে গান্ধীজি বুনিয়াদী শিক্ষা দেন, যেটাকে আমরা বলছি নয় তালিম। প্রশ্ন আসতে পারে, তোমরা দেখেছো টেলিগ্রামে যখন আমি তোমাদের প্রশ্ন দিচ্ছিলাম যে নয় তালিম এর অর্থ কী না, বুনিয়াদী শিক্ষা। এবারে কাসাদাই বম্বিনী কি, এটা দিয়েছেন মন্তেশ্বরী। কাসাদাই বম্বিনী মানে হচ্ছে শিশু শিক্ষা নিকেতন। নাম শুনেছ অনেকেই, শিশু শিক্ষা নিকেতন। কি হয় না 1907 নাগাদ মাদাম মারিয়া অবহেলিত শিশুদের জন্য একটা শিক্ষা আয়তন তৈরি করেন। তো সেখান থেকেই আমরা বলতে পারি মন্তেশ্বরী, কাসাদাই বম্বিনী এই কথাটা কে দিয়েছেন না, মন্তেশ্বরী। ওকে, মুখ বধির মানে মুখময় দীর্ঘ ক, যারা কথা বলতে পারে না। মুখ ও বধির শুনতে পায় না, কথা বলতে পারে না। বধির মানে কথা শুনতে পায় না। তো তাদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি দিয়েছেন বোনেট। এছাড়াও কম্পন আর স্পর্শ পদ্ধতির মাধ্যমে পাঠদান, যাদের দেখতে শুনতে সমস্যা রয়েছে তাদেরকে পড়ানোর জন্য যে পদ্ধতি সেটা দিয়েছেন সোফিয়া অ্যালকর্ন আর কেটি অ্যালকর্ন। আর নার্সারির কনসেপ্ট দিয়েছেন র্যাচেল ম্যাকমিলান এবং মার্গারেট ম্যাকমিলান। ওকে, নেক্সট মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান, এটা বলছেন ম্যাকডুগাল। এরকম কেউ আচরণের বিজ্ঞান বলছেন, কেউ বলছে আত্মার বিজ্ঞান, তো সেগুলো একটু জানতে হবে। প্লাস তার সাথে কিছু কনসেপ্ট আলোচনা করব, কিছু জিনিস তোমাদের লিখে রাখতে বলবো, সেগুলো একটু লিখে রাখবে। ওকে, আমি বলে দেবো যেগুলো লেখো তখন লিখে রাখবে। দেখো, আমাদের যে জিজ্ঞাসা, মানুষের যে প্রথম জিজ্ঞাসা, সেটা শুরু হয় কোথা থেকে না, আমাদের যে ফিলোসফি মানে দর্শন শাস্ত্র থেকে শুরু হয়। কোথা থেকে? দর্শন শাস্ত্র। লিখে রাখো। দর্শন কি? দর্শন হচ্ছে পৃথিবী সম্পর্কে একক জ্ঞান আমরা বলতে পারি, ফিলোসফি বা দর্শন শাস্ত্র। শিক্ষা মনোবিজ্ঞান কি না, মনোবিজ্ঞানেরই একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ বলতে পারি, একটা ফলিত শাখা। তো এই যে মনোবিদ্যা, এর যে অবদান মানুষের জীবনে অবশ্যই রয়েছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষের শিক্ষাকালে মানসিক যে অবস্থা, তার যে আচরণ, সেটাকে অনুসরণ করা। তো এই শিশু মনোবিদ্যা একটা কি না, মনোবিদ্যারই একটা ব্রাঞ্চ। টিচার, স্টুডেন্ট এবং যে টিচিং মেথড, এগুলোর যে কর্মক্ষমতা বৃদ্ধি করা, এটাই কি না মনোবিদ্যার উদ্দেশ্য। গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, ওনাকে কি বলা হয়? মনোবিদ্যার আদি প্রণেতা। তাহলে মনোবিদ্যার আদি প্রণেতা কাকে বলা হয়? অ্যারিস্টটল। লিখে রাখো, অ্যারিস্টটলকে বলা হয় মনোবিদ্যার আদি প্রণেতা। অ্যারিস্টটল তার একটা গ্রন্থ ডি অ্যানিমা গ্রন্থে মনোবিদ্যাকে মানে সাইকোলজিকে একটা পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছেন, একটা বিজ্ঞানের একটা শাখা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গ্রিক ল্যাঙ্গুয়েজে, গ্রিক ভাষায়, এই যে আমি সাইকোলজি বললাম, তো সেটাকে আমরা যদি ভাঙি, দুটো ওয়ার্ড পাবো, সাইকি আর লোগোস। তো গ্রিক ভাষা সাইকি এই কথাটার মানে দাঁড়াচ্ছে সোল বা আত্মা। আর লোগোস মানে সবাই জানি, লোগোস মানে কি? স্টাডি বা অল্টারনেটিভলি আমরা বলতে পারি সায়েন্স। তাহলে সোল আর সায়েন্স মানে সায়েন্স অফ সোল। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। কে বলেছেন যদি জিজ্ঞাসা করা হয়, যেমন মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলেছেন ম্যাকডুগাল, সেরকমই মনোবিদ্যা কি হয় বা মনোবিজ্ঞানে মানুষের আত্মা নিয়ে আলোচনা করা হয়। এটা কে বলেছেন? এটা বলেছেন মাহের। তাহলে মাহের কি বলেছেন এটা আমরা লিখে রাখবো। মাহের লিখে রাখো। মানুষের আত্মা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, মানুষের আত্মা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, সেটাকেই আমরা বলছি মনোবিজ্ঞান। আর মনোবিজ্ঞান হচ্ছে প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান বলতে পারি, এটা বলেছেন ম্যাকডুগাল। আর মানুষের আচরণ সংক্রান্ত এটা বলেছেন ওয়াটসন। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওকে।
সাইকোলজিকে আমরা পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং বিংস আমরা বলতে পারি, পজিটিভ সায়েন্স। তো এই গেল সাইকোলজি। এবারে যদি বলা হয় এডুকেশনাল সাইকোলজি, মানে শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞানকে আমরা কি বলতে পারি? এডুকেশনাল সাইকোলজি। না, মনোবিজ্ঞানের যে শাখায় শিখন আর শিক্ষণ নিয়ে আলোচনা করা হয়, লার্নিং আর টিচিং নিয়ে আলোচনা করা হয়, এটাকেই বলা হয় এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিজ্ঞান। এটা বলেছেন কে? স্কিনার। তাহলে মনোবিজ্ঞানের যে শাখায় কি হবে না, শিখন আর শিক্ষণ নিয়ে আলোচনা করা হয়, লার্নিং অ্যান্ড টিচিং নিয়ে আলোচনা করা হয়, এটাকে আমরা বলছি শিক্ষা মনোবিজ্ঞান। এটা বলেছেন স্কিনার। আবার অনেকেই বলেছেন, যেমন জুড বলে একজন আছেন, উচ্চারণটা তোমরা নিজের মতো করতে পারো, JUDD। উনি বলেছেন যে ব্যক্তি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের নানা স্তরে যে পরিবর্তন ঘটে, সেটা যে সাবজেক্টটা ব্যাখ্যা করে সেটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। দরকার নেই, মনে রাখতে হবে না। আরেকটা খেয়াল রাখবে, কোলেসনিক। জুড কি বলেছে আমি বললাম, জুড বলেছে যে ব্যক্তি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন যে স্তর, সেই স্তরের যে পরিবর্তন ঘটে, এই যে পরিবর্তনগুলো, সেটা যে বিষয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। এটা বলছেন জুড। ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, খেয়াল রাখবে এটা। কোলেসনিক, KOLESNIK। না, শিক্ষা মনোবিদ্যা কি? মনোবিদ্যার বিভিন্ন তত্ত্বের শিক্ষাক্ষেত্রে প্রয়োগমূলক দিক। মনোবিদ্যার যে বিভিন্ন তত্ত্ব, সেই তত্ত্বগুলোর শিক্ষাক্ষেত্রে প্রয়োগমূলক দিক, এটা বলেছে কোলেসনিক। আবার বলছি, মনোবিদ্যার বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে, থিওরিগুলো রয়েছে, সেই থিওরিগুলোর প্রয়োগ করা হবে কোথায় না, এডুকেশনাল সেক্টরে, শিক্ষাক্ষেত্রে। তো এই শিক্ষা মনোবিদ্যার অনেক ইতিহাস রয়েছে, আমরা যদি একটু বলি। কনসেপ্টটা নিয়ে রাখো, কেন বলছি, গল্পটা শুনে রাখো, তাহলে অনেক কিছু আনসার করতে পারবে। দেখো, শিশু মনোবিদ্যার আদি প্রণেতা আমরা বললাম অ্যারিস্টটল। এবারে যদি বলা হয় আধুনিক মনোবিদ্যার জনক, আধুনিক মনোবিদ্যার জনক কাকে বলা হয়? আধুনিক মনোবিদ্যার জনক বলা হয় জন লককে। ওকে, খেয়াল রাখবে। তো প্লেটো একজন গ্রিক ফিলোসফার। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে ইন্দ্রিয়গ্রাহ্য যে জ্ঞান, সেটা সঠিক জ্ঞান কিন্তু নয়। সঠিক জ্ঞান বা প্রকৃত জ্ঞান কে দিতে পারে না, অন্তর্নিহিত যে ধারণা, যে আইডিয়া, কেমন? তো এই যে অন্তর্নিহিত যে ধারণা, সেটা তোমার প্রকৃত জ্ঞান দিতে পারে। তো এই ধারণাগুলো কি হয়, জন্মগতভাবে মানুষ পেয়ে থাকে, অর্জিত নয়। এটা কে বলেছেন? প্লেটো। শুনে রাখো, লিখতে হবে না, বা চাইলে এইটুকু লিখে রাখো, নিজে যখন রিভিশন করবে তোমার মনে পড়ে যাবে। প্লেটো বলেছেন প্রকৃত জ্ঞান কিসের মাধ্যমে আমরা পাই, সেটা জন্মগতভাবেই পাই, এবং কিসের মাধ্যমে না, অন্তর্নিহিত ধারণা, অন্তর্নিহিত ধারণা। ওকে। তো পরবর্তী সময়ে প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, তিনি আবার প্লেটোর মতবাদ থেকে কিছুটা দূরে সরে যান। অ্যারিস্টটল কি বলেন যে শিখনের জন্য অ্যাসোসিয়েশনকে দায়ী করেন, অনুষঙ্গ যে বিষয়, সেটাকে দায়ী করেন। উনি ল অফ অ্যাসোসিয়েশনও দিয়েছেন। তাহলে ল অফ অ্যাসোসিয়েশন, বিভিন্ন কিছুর সহযোগিতা, বা যেটাকে আমরা বলতে পারি অনুষঙ্গ, এই কনসেপ্টটা কে দিয়েছেন? প্লেটোরই শিষ্য অ্যারিস্টটল। ওকে, অ্যারিস্টটল দিয়েছেন। এরপরে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন কুইন্টিলিয়ান, একজন রোমান শিক্ষাবিদ। তিনি তার ইনস্টিটিউট অফ অরাটরি, ওটাতে কি বলেছেন? বলেছেন শিশুরা ব্যক্তি স্বতন্ত্র, মানে তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, প্রত্যেক শিশু ইউনিক। ওই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা স্বতন্ত্র তারা বজায় রাখে।
আর শিখনের সময় বাচ্চাদের কিন্তু এই যে স্বতন্ত্রতা, সেটার দিকে একটু লক্ষ্য রাখা দরকার। তো কুইন্টিলিয়ান বাচ্চাদের যে রেডিনেস বা তাদের যে ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করা বা তাদের ফ্রি ডিসিপ্লিনের কথা বলেছেন, এটা আমরা একটু লিখে নেব। রোমান শিক্ষাবিদ কুইন্টিলিয়ান, কুইন্টালের মতো আমরা মনে রাখতে পারি, কুইন্টিলিয়ান। ওনার ক্ষেত্রে আমরা কয়েকটা টার্ম মনে রাখবো। কোথায় বলেছেন ওটা দরকার নেই, ওটা হচ্ছে ইনস্টিটিউট অফ ওরাটরি। উনি বলেছেন বাচ্চাদের মধ্যে কি রয়েছে না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা আমরা সবাই জানি, প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। তো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর নজর দেওয়া উচিত, লক্ষ্য রাখা দরকার। তিনি শিক্ষার্থীদের রেডিনেস বা বলতে পারি প্রস্তুতি, তারপর তাদেরকে ছোট ছোট শ্রেণীতে ভাগ করা, মানে স্মলার ক্লাস ইউনিট, ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করা, আর মুক্ত শৃঙ্খলা মানে ফ্রি ডিসিপ্লিনের কথা বলেছেন। মুক্ত শৃঙ্খলা বা ফ্রি স্পেলিংটা ডিসিপ্লিনের কথা বলেছেন। ওকে, খেয়াল রাখবে। এই যে স্মলার ক্লাস ইউনিটকে কিন্তু কেউ চাঙ্কিংয়ের সাথে গুলিয়ে নেবে না, চাঙ্কিং বিষয়টা আলাদা। চাঙ্কিং তোমার লার্নিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, মেমোরাইজ করার ক্ষেত্রে কাজে লাগে। যদি আমি চাঙ্কিংয়ের কথা ইনি বলেননি, চাঙ্কিং বিষয়টাকে আমি একটু যদি বলি, এখানে লিখছি, চাঙ্কিং হচ্ছে না ছোট ছোট জিনিসে বিভক্ত করা, ছোট ছোট ক্লাসে নয়, বাচ্চাদেরকে ক্লাসে বিভক্ত করার কথা বলছি। আমরা বলি না সোয়া চাঙ্কস। তাহলে তুমি দেখো আমি তোমাদের যখন পড়াচ্ছিলাম তখনও বলেছি ইংলিশ পেডাগজির সময় যে আমাদের যে লার্নিং স্কিলসগুলো আছে 4টে মেনলি, LSRW, তাই তো, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, পরপর মনে রাখতে বলেছি। তার জন্য আমি এটা শর্ট ফর্ম করে দিয়েছি। এটা কাইন্ড অফ চাঙ্কিং। বা চাঙ্ক মানে ধরো আমি একটা লিস্ট দিলাম, সেখানে আইসক্রিমও আছে, কফিও আছে, ফুড আইটেমও আছে, কিছু সলিড ফুড আছে, এরকম বিভিন্ন কিছু বিষয় রয়েছে, কিছু ডেয়ারি আইটেম রয়েছে, কিছু প্রোটিনস রয়েছে, কিছু ফ্যাটস রয়েছে, এরকম রয়েছে, সব একসাথে একটা লিস্ট দিয়েছি। এবারে তুমি ওটাকে যখন সাজাবে আলাদা আলাদাভাবে, সাপোজ ডেয়ারির মধ্যে পড়লো মিল্ক, পড়লো পনির, পড়লো বা বাটার পড়লো, আবার আইসক্রিমকে তুমি কিসে রাখলে না ফ্রোজেন ফুডের মধ্যে রাখলে। ওকে, এই যে ভাগ করছো, সেকশন ওয়াইজ ভাগ করে দিচ্ছ, ডিফারেন্ট করে দিচ্ছ, চাঙ্ক করে দিচ্ছ, এটাই হচ্ছে চাঙ্কিং, তোমার মেমোরাইজ করার সুবিধের জন্য। বা আমরা যে বললাম না অ্যাব্রিভিয়েশনসগুলোকে ছোট ছোট করে লেখা, সেটাকেও আমরা চাঙ্কিং বলতে পারি। এটা কি হয় না, মেমোরাইজ করতে সুবিধা হয়। কিন্তু কুইন্টিলিয়ানের সাথে আমরা কি ওয়ার্ড ইউজ করব না, উনি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর গুরুত্ব দিয়েছেন, বাচ্চাদের রেডিনেস, প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছেন, বলেছেন বাচ্চাদেরকে ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করার কথা বলেছেন, আর ফ্রি ডিসিপ্লিনের কথা বলেছেন। তো এটা খেয়াল রাখবে। ওকে, চলো আরেকটা পেজ নিই। শিক্ষা মনোবিদ্যার জনক যদি কাউকে বলা হয়, যদি জিজ্ঞাসা করা হয় শিক্ষা মনোবিদ্যার জনক, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি, কে হবে? একজন ফিলোসফার, জুয়ান লুই ভাইবস। শিক্ষা মনোবিদ্যার জনক জুয়ান লুই ভাইবস। ওকে, তো ইনি সাধারণ বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিতে শিক্ষাক্ষেত্রে প্রয়োগের কথা বলেছেন। এরপর যদি আমরা আসি দার্শনিক একজন কমিনিয়াস, তিনি কি বলেছেন না শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর যে চাহিদা, যে নিড, যে অনুরাগ, যে ইন্টারেস্ট, আর TLM বা এডুকেশনাল যে এইডস, সেগুলো ব্যবহার করার কথা বলেছেন। কে বলেছেন? কমিনিয়াস। তাহলে কমিনিয়াস কি বলেছেন? দার্শনিক কমিনিয়াস বলেছেন বাচ্চাদের লার্নিংয়ের ক্ষেত্রে কি কি গুরুত্ব রয়েছে, নিডস, তাদের চাহিদা, অনুরাগ মানে ইন্টারেস্ট,
আর এডুকেশনাল এইডস বা যেটাকে আমরা টিএলএম বলি, সেই জিনিসগুলো ব্যবহারের কথা বলেছেন। যেমন বাচ্চার চাহিদা হবে সেই অনুযায়ী পড়াবে, যেই ক্লাসে আছে সেই অনুযায়ী পড়াবে, তার ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করবে, সেই জন্য কী করবে, টিচিং এইডস ইউজ করবে। তো এগুলোর কথা কে বলেছেন, কমিনিয়াস বলেছেন। ওকে, আমরা একটু আগেই দেখলাম যে আধুনিক মনোবিদ্যার জনক, দেখো শিক্ষা মনোবিদ্যার জনক হচ্ছে ভাইবস, জোয়ান লুই ভাইবস। আধুনিক মনোবিদ্যার জনক জন লক। আর প্লেটোকে আমরা দেখছিলাম যে প্লেটো বলেছেন যে আমাদের যে প্রকৃত জ্ঞান সেটা অন্তর্নিহিত ধারণা থেকে হয়, যেটা জন্মগতভাবে আমরা পেয়ে থাকি, অর্জিত হয় না। জন লকের কনসেপ্ট আর প্লেটোর কনসেপ্ট কিন্তু আলাদা। তোমাদের একটা টার্ম বলেছিলাম, ট্যাবুলা রাসা, পরিষ্কার স্লেট। ট্যাবুলা রাসা, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন জন লক, যাকে আমরা বলি আধুনিক মনোবিদ্যার জনক। তো ট্যাবুলা রাসা কি না, জন লক অ্যাকচুয়ালি বলেছেন যে জন্মের সময় শিশুর অভিজ্ঞতা কোনো থাকে না, সে অভিজ্ঞতাহীনভাবে জন্মায়। তো তার মন পরিষ্কার স্লেটের মতো থাকে, তো এই পরিষ্কার স্লেটই হচ্ছে ট্যাবুলা রাসা। ওকে, এবারে দার্শনিক রুশোর থেকেই কিন্তু যে প্রয়োগমূলক মনোবিজ্ঞান, সেই প্রয়োগমূলক মনোবিজ্ঞান শুরু হয়েছে বলে ধরা হয়। তো তোমরা একটু লিখে রাখো যে প্রয়োগমূলক মনোবিজ্ঞান, শুনে রাখো, এটা লেখার দরকার নেই। এই প্রয়োগমূলক মনোবিজ্ঞানের কনসেপ্টটা শুরু হয়েছে কার থেকে? রুশো থেকে। দার্শনিক রুশো নাম সবাই জানো। তো রুশোর পর আসেন পেস্তালসি। খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু ওই স্লাইডটাই রয়েছে, স্লাইডে আমরা যাব। ওকে, তো পেস্তালসি কি বলেন না, শিশু মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক যে বিজ্ঞান সেই স্তরে প্রতিষ্ঠা করেন। কনসেপ্টও শুরু হয় রুশো থেকে, কিন্তু তারপর পেস্তালসি অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে প্রয়োগমূলক যে মনোবিজ্ঞান সেই জায়গায় প্রতিষ্ঠা করেন শিশু মনোবিদ্যাকে। সেজন্য পেস্তালসিকে কি বলা হয়? আধুনিক পরীক্ষামূলক শিশু মনোবিদ্যার প্রতিষ্ঠাতা। আধুনিক পরীক্ষামূলক শিশু মনোবিদ্যার প্রতিষ্ঠাতা। তো এই সময়েই একজন দার্শনিক ফ্রয়েবেল, যিনি মানুষের মধ্যে যে ডিভাইন এসেন্স, ঐশ্বরিক যে শক্তি, সেটাকে বিকশিত করার কাজ করেন। ফ্রয়েবেল আমরা একটু আগেই পড়লাম যে কিন্ডারগার্টেন যে পদ্ধতি সেটা দেন। তো এই কিন্ডারগার্টেন পদ্ধতিতে ফ্রয়েবেল কি করেন, কিসের সাহায্য নেন? গিফটস অ্যান্ড অকুপেশন। গিফটস অ্যান্ড অকুপেশন, এই টার্মটা যদি থাকে কি বলবো আনসার? ফ্রয়েবেল। ওকে, তিনি খেলা, গান গাওয়া, গল্প বলা, তো এগুলোই তার মতে আর কি শিশুর বিকাশে সাহায্য করে। এবারে আসছি ফ্রেডরিক হারবার্ট, যিনি একজন জার্মান দার্শনিক। উনি বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে আর কি নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্টের কথা বলেন। বাচ্চাদের নৈতিক বিকাশ হওয়া যে দরকার সেটা উনি বলেন, ফ্রেডরিক হারবার্ট। আর ফ্রয়েডের নাম আমরা জানি, উনি একজন মনোবিদ আর কি, জার্মান মনোবিদ। তো ফ্রয়েডকে বলা হয় মনোবিশ্লেষণের জনক। সিগময়েড ফ্রয়েড, ওনাকে বলা হয় কি না মনোবিশ্লেষণের জনক। মনকে বিশ্লেষণ করে বোঝা বাচ্চাদের মনের মধ্যে কি চলছে, তো মনোবিশ্লেষণের জনক বলা হয় কাকে? ফ্রয়েডকে বলা হয়। ডেমোক্রিটাস আবার শিশুর ব্যক্তিত্বের যে বিকাশ সেই জন্য বাড়ির প্রভাবের কথা বলেন। তো এরকম অনেক কিছু ভ্যারিয়েশনস আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, পেস্তালসিতে যে শিক্ষক বা শিক্ষিকা মানে টিচার্সদের জন্য যে শিক্ষণ, ট্রেনিং বলি আমরা, তো এর কথা প্রথম কে বলেন? পেস্তালসি। তাহলে পেস্তালসি প্রথম টিচার্সদের জন্য এডুকেশনের কথা বলেন। টিচার্স এডুকেশনের কথা কে বলেন?
পেস্তালসি বলেন। ওকে, তো এগুলো খেয়াল রাখতে হবে। চলো আমরা সেই পেজটাতে যাই, আগের যে পেজটা আমাদের রয়ে গেছিলো সেটা। তো এখানে আমরা দেখলাম মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলছেন ম্যাকডুগাল। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, এটা আমরা পড়েছি, এই লাইনটাই পড়েছি। এবং মনোযোগ হচ্ছে ব্যক্ত আগ্রহ, এটাও বলেছেন ম্যাকডুগাল। মনোবিদ্যাকে মানুষের আচরণের বিজ্ঞান বলেছেন ওয়াটসন। পেস্তালসি কি বলেছেন না, আই ওয়ান্ট টু সাইকোলজাইজ এডুকেশন। মনোবিদ্যার সঙ্গে এডুকেশনের একটা কানেকশন তৈরি করতে চেয়েছেন। ইভেন ইনি কি বলেছেন না, টিচার এডুকেশনের কথা বলেছেন। রুসো, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন। মানে বাচ্চারা নিজের মধ্যেই আর কি শিখবে। ওকে, এটার কথা কে বলেছেন? শিশু, আমরা বলতে পারি শিশুর ভেতরে থেকে আর কি শিশুর বিকাশ ঘটছে, এই কথাটা বলছে রুসো। আবার মন্তেসরিতে কি বলা হচ্ছে, প্রত্যেক শিশু এক একটি বিশিষ্ট সত্তা। আমরা দেখতে পাই কাসাদায় বম্বিনী বা শিশু শিক্ষা নিকেতন। মায়ের কোল শিশুর প্রথম বিদ্যালয়, এটা কে বলেছেন? কমেনিয়াস বলেছেন। শিক্ষক বাগানের মালির মতো ইম্পর্টেন্ট, ফ্রয়েবেল বলেছেন। আর স্কুল হচ্ছে মিনিয়েচার অফ সোসাইটি, মানে আমাদের সমাজের একটা ছোট্ট ভার্সন। কারণ বাচ্চা সেখানে গিয়ে প্রথম নতুন মানুষদের সাথে মেশে, তাই না, মিথস্ক্রিয়া, ইন্টারাকশন করে, কমিউনিকেট করে। তো এটা বলেছেন ফ্রয়েবেল, স্কুল ইজ আ মিনিয়েচার অফ সোসাইটি। আর একজন শিক্ষিত মা একজন শিক্ষকের সমান, একজন টিচারের সমান, এটা বলেছেন জর্জ হারবার্ট। এরকম যদি প্রশ্ন আসে যে কিভাবে পপুলেশন নিয়ন্ত্রণ করা যায়, না ওই ফ্যামিলির যিনি মাদার ফিগার আছেন উনি যদি এডুকেটেড হন তাহলে কিন্তু পপুলেশন কন্ট্রোল করা যায়, ইভেন ফ্যামিলি ঠিকঠাকভাবে রান করে। তো এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, এবারে আমরা পড়ব শিক্ষণ রিলেটেড কিছু বিষয় এবং আরও অ্যাডিশনাল কিছু ইনফো। শিক্ষণ কি? আমাদের অতীত যে অভিজ্ঞতা আর প্রশিক্ষণ আর পরিবেশের সঙ্গে অভিযোজন, সেই অভিযোজনের তাগিদে বলতে পারি যে সব কিছুই আর কি বাধ্য করে আমাদের নতুন আচরণ করতে। তো এই নতুন যে আচরণ বা আচরণের যে পরিবর্তন, সেটাকেই আমরা বলছি কি শিখন, চেঞ্জ ইন বিহেভিয়ার, তাই তো। তো শিখনের কিছু নেচার রয়েছে, কিছু প্রকৃতি রয়েছে। আমরা বলতে পারি নেচার অফ লার্নিং। নেচার অফ লার্নিং মানে আমরা কি বলতে পারি, এটা কি সর্বদাই পরিবর্তনশীল, চেঞ্জ হতে পারে। তার মানে কি ডাইনামিক, সর্বদাই পরিবর্তনশীল মানে আমরা বলতে পারি ডাইনামিক। এটা লাইফ লং হচ্ছে, তুমি লাইফ লং শিখছো। এটা কিসের উপর ডিপেন্ড করে? প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনুশীলন করার উপর ডিপেন্ড করে। এটা একটা মেন্টাল প্রসেস, মেন্টাল একটা প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া। এবং লার্নিং কিন্তু অলওয়েজ গোল ওরিয়েন্টেড, আমরা বলতে পারি লার্নিং অলওয়েজ ইজ গোল ওরিয়েন্টেড। বহির্জগতের সঙ্গে বাইরের যে জগৎ সেটার সঙ্গে অভিযোজনের জন্য শিখন প্রক্রিয়াকে কি হয় না কার্যকরী করা হয়, এবং এটা সবসময় কোনো না কোনো চাহিদাকে পূর্ণ করে, সেজন্যই আমরা বলছি গোল ওরিয়েন্টেড। এই যে শিখনের তত্ত্ব, সেই তত্ত্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অ্যাসোসিয়েটিভ থিওরি বা যেটাকে আমরা বলছি সংযোজনমূলক তত্ত্ব, অ্যাসোসিয়েটিভ থিওরি বা সংযোগমূলক তত্ত্ব। কেউ এটাকে আবার বিহেভিয়ারাল থিওরিও বলতে পারেন, অল্টারনেটিভলি আচরণবাদের তত্ত্ব বলতে পারেন, বিহেভিয়ারাল থিওরি বলতে পারেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সমগ্রতাবাদ বা মোলার থিওরি বলি, সমগ্রতাবাদ বা মোলার থিওরি। অল্টারনেটিভলি এটাকে বলা হয় জ্ঞানমূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরি। এটা নিয়ে আমরা দেখেছি যে কগনিটিভ থিওরির ওপর কিছু জনের থিওরি পড়েছি, পিয়াজের থিওরি পড়েছি, কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, THEORY। তাহলে একটা হলো সংযোগমূলক তত্ত্ব,
সংযোগমূলক, তাহলে শিখনের যে তত্ত্ব আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা সংযোগমূলক যেটাকে আমরা অল্টারনেটিভলি বিহেভিয়ারাল থিওরি বলছি, বিহেভিয়ারের মাধ্যমে বাচ্চারা শিখছে, আচরণবাদের তত্ত্ব, আরেকটাকে আমরা বলছি সমগ্রতাবাদী তত্ত্ব, মানে এগুলোর আন্ডারে বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন যে সাইকোলজিস্টরা আছেন তাদের তত্ত্বগুলো পড়ে যাচ্ছে। তো সমগ্রতাবাদের তত্ত্ব বা যেটাকে আমরা বলছি জ্ঞানমূলক তত্ত্ব, মোলার থিওরি বা কগনিটিভ থিওরি। তো এখন আমরা আসছি থর্নডাইকের কমিউনিকেটিভ থিওরি। থর্নডাইকের সংযোজনবাদ, থর্নডাইকের সংযোজনবাদকে আমরা ইংলিশে বলছি কমিউনিকেটিভ থিওরি। বারবার চেষ্টা করা এবং ভুল হলে আবার চেষ্টা করা, আবার ভুল হলে আবার চেষ্টা করা, এইভাবে বাচ্চারা শেখে। তো চেষ্টা আর ভুল সংশোধন, এর মাধ্যমে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে যখন নির্ভুল যোগসূত্র স্থাপিত হয় তখন শিখন হয়, মানে আর ভুল হয় না, তখন শিখনটা হয়। তাহলে কি বলবো না, থর্নডাইকের যেটা, সেটা হচ্ছে চেষ্টা আর ভুল সংশোধন, চেষ্টা ও ভুল সংশোধন, বা আমরা বলতে পারি ট্রায়াল অ্যান্ড এরার মেথড। এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে উদ্দীপক আর প্রতিক্রিয়া, রিইনফোর্সমেন্ট আর যে তুমি রিয়্যাক্ট করছো, উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে যখন একটা নির্ভুল হতে হবে তবেই তো তুমি শিখবে, তাই না? উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে যখন যোগসূত্র হয় তখনই শিখনটা হয়। তো এটাকেই বলা হয় ট্রায়াল অ্যান্ড এরার মেথড, লার্নিং বাই ট্রায়াল অ্যান্ড এরার মেথড গিভেন বাই থর্নডাইক প্রধানত 3টে সূত্রের কথা বলেন, এখানে লিখছি। থর্নডাইকের প্রধানত 3টে সূত্র কি কি? একটা হচ্ছে ল অফ এক্সারসাইজ, মানে প্র্যাকটিস করতে হবে। তুমি যে শিখবে, অনুশীলন করে শিখবে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে, কিসের মাধ্যমে? অনুশীলন করে, ল অফ এক্সারসাইজ। আর আমরা বলছি ল অফ এফেক্ট, মানে ফল লাভ, বাংলাটাও লিখে রাখো পাশে। একটা বললাম অনুশীলন, একটা বললাম ফল লাভ, আরেকটা কি? ফল লাভের সূত্র। আরেকটা হচ্ছে ল অফ রেডিনেস, মানে তৈরি থাকা, ল অফ রেডিনেস মানে কি? মানে হচ্ছে প্রস্তুতি সম্বন্ধীয় সূত্র। তাহলে এর মধ্যে যদি জিজ্ঞাসা করা হয়, ধরো আরেকটা কিছু অপশন দিয়ে দিল যে কোনটা থর্নডাইকের 3টে সূত্রের মধ্যে পড়ছে না, তখন তোমরা আনসার করতে পারবে। ওকে, তো ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট অ্যান্ড ল অফ রেডিনেস। আর থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরার থিওরিটা খেয়াল রাখবে। চলো নেক্সট, উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল যোগসূত্র, মানে রিইনফোর্সমেন্ট এবং তোমার রিয়াকশন। এবারে আসছি বান্দুরা, একটু রেড কালারটা নিয়ে নিই, সুবিধা হবে দেখতে। বান্দুরার যে থিওরি, সমাজ প্রজ্ঞামূলক তত্ত্ব বা সোশ্যাল কগনিটিভ থিওরি। সোশ্যাল বাংলা থেকে ইংলিশ টার্মগুলো মনে রাখা সহজ। সোশ্যাল কগনিটিভ থিওরি অফ বান্দুরা, টিএইচ লিখে দিচ্ছে থিওরি। ব্যক্তি তার পারিপার্শ্বিক যে ঘটনা সেগুলোকে পর্যবেক্ষণ করে, আর এইভাবে কি হয় না, তার শিখনটা সম্পন্ন হয়। তো বান্দুরা একে আচরণ অনুকরণের মাধ্যমে শিখন বা অনুকরণের মাধ্যমে শিখনও বলেছেন। তার চারপাশে যে ঘটনা ঘটছে সেটা থেকে বাচ্চা শিখছে, অনেক সময় ইমিটেট করে, সেজন্য বান্দুরা একে অনুকরণের শিখনও বলেছেন। অনুকরণের শিখন, বান্দুরা থিওরিটার নাম হচ্ছে সোশ্যাল কগনিটিভ থিওরি। এবারে আসছি প্যাভলভের কথা আমরা সবাই জানি, আমরা দেখেছি যে প্যাভলভ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই ঘন্টা বাজানো, খাবার দেওয়া, কুকুরের সামনে কুকুরের লালা ঝরছে। তো প্যাভলভের যে থিওরি সেটাকে আমরা বলছি প্রাচীন অনুবর্তনবাদ। অনুবর্তন মানে কন্ডিশন করা মানে একটা জিনিসে অভ্যস্ত করে তোলা,
শর্ত আরোপ করে, কন্ডিশন, শর্ত দিই না আমরা। তো প্যাভলভের যে থিওরি সেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল সং, সেই অর্থে আমরা রিলেট করতে পারি। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, প্যাভলভ কন্ডিশনিং থিওরি, ওকে, প্রাচীন অনুবর্তনবাদ। তো উনি একজন রাশিয়ান মনোবিদ আইভান প্যাভলভ। কুকুর নিয়ে একটা পরীক্ষা করেছিলেন। তিনি কি করছিলেন, একটা কুকুরকে কিছুদিন খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতেন এবং লক্ষ্য করেন যে ঘন্টা বাজলে কুকুরটার কি হয়, তার সামনে খাবার দেওয়া হচ্ছে, ফলে তার লালাজ হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে কি পজিটিভ কন্ডিশনিং, এটাকেই বলা হচ্ছে পজিটিভ কন্ডিশনিং বা সদর্থক অনুবর্তন, পজিটিভ কন্ডিশনিং। কিন্তু তারপর উনি কি করলেন, যে ঘন্টা বাজালেন কিন্তু বাচ্চাকে বলছি, কিন্তু কুকুরটিকে খাবার দিলেন না কয়েকদিন। তখন দেখলেন লালা নিঃসরণ বন্ধ হয়ে যায়। বুঝলে, মানে বিষয়টা আমি কি বলছি, এক্সপেরিমেন্টটা আলাদা। এক্সপেরিমেন্টটা উনি করছেন, এইভাবেই করছেন, কিন্তু বেশি দিন যখন অভ্যেসটা না থাকবে তখন কি হবে, সে যখন খাবার দেখতে পাচ্ছে না তার লালা ঝরবে না। বিষয়টা ওটাই আমি বোঝাতে চাইছি। পজিটিভ কন্ডিশনিং কি না, যখন কাজটা হচ্ছে। নেগেটিভ কন্ডিশনিং কি না, যখন কাজটা হচ্ছে না। তো উনি দেখছিলেন যে কিছুদিন দিই খাবার, তাহলে লালাজ হচ্ছে, ঘন্টা বাজানো ওই জিনিসটাকে সে খেয়াল করে কিনা। তো প্রথমে উনি কি করলেন, প্যাভলভ না ঘন্টা বাজালেন এবং কুকুরের সামনে খাবার দিলেন, কুকুরের লালা ঝরছে। এটা হচ্ছে পজিটিভ কন্ডিশনিং, লালা ঝরছে। এরপর উনি কয়েকদিন কি করলেন, যে কুকুরের ঘন্টা বাজালেন খাবার দেওয়ার আগে, এবং খাবার দেওয়ার যে সময়, সেই সময় উনি খাবার দিলেন না। ফলে কি হচ্ছে, কুকুরের যে লালা নিঃসরণ সেটা বন্ধ হয়ে যায়। সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে বলতে পারি নেগেটিভ কন্ডিশনিং। তো দেখো, পজিটিভ বলো বা নেগেটিভ কন্ডিশনিং, কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়, কোনো অনুবর্তনই কিন্তু স্থায়ী নয়। তো অনুবর্তন চলে গেলে তাকে বলা হয় কি ডিকন্ডিশনিং। যখন অনুবর্তনটা চলে যাচ্ছে সেটাকে আমরা বলছি ডিকন্ডিশনিং, ডিই, চলে যাওয়া, ডিকন্ডিশনিং। ওকে, ইভেন আমেরিকার একজন মনোবিজ্ঞানী জেবি ওয়াটসন, উনি প্যাভলভের এই তত্ত্বকে পিটার অ্যালবার্ট নামে একটা শিশুর ওপর প্রয়োগ করেছিলেন। পরে আমরা দেখছি যে যখন ঘন্টা বাজানো হচ্ছে, তারপরে খাবার না দিলেও যেহেতু অভ্যেস ছিল তার, লালাজ হচ্ছে। এইভাবে কন্টিনিউ করতে থাকলে একটা সময় পরে আর তার লালাজ হচ্ছে না, ওটাকেই নেগেটিভ কন্ডিশনিং বলছে, এটাই বোঝাতে চাইছি। আর যেটা বললাম, এই যে প্যাভলভের এই থিওরি, এই থিওরিটাকে আমেরিকার একজন সাইকোলজিস্ট জে বি ওয়াটসন একটা বাচ্চার উপর এটা প্রয়োগ করেছিলেন। দেখছেন একই জিনিস হচ্ছে, অ্যালবার্ট, বাচ্চাটার নাম হচ্ছে অ্যালবার্ট। তো তোমাদের কুকুরের গল্পটা তোমরা জানো, এবং প্রশ্ন এইভাবেই আসে যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কার, না আইভান প্যাভলভের। এটাই খেয়াল রাখতে হবে। ওকে, এবারে আমরা আসছি গেস্টাল্ট থিওরি। গেস্টাল্ট যে কথাটা, গেস্টাল্ট কথার অর্থ কি, প্যাটার্ন বা অবয়ব। ওকে, তো এটা হচ্ছে কি না, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন, ইনসাইটফুল লার্নিং বাই ইনসাইট, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। কোহলার, কাফকা, ওয়ার্দিমার, এই তিনজন জার্মান মনোবিদ এই তত্ত্বের প্রবক্তা। কে কে? কোহলার, কাফকা আর ওয়ার্দিমার, এই তিনজন এই গেস্টাল্ট থিওরির প্রবক্তা। ওয়ার্দিমার টেনেরিক নামক একটা স্থানে শিম্পাঞ্জির উপর এই পরীক্ষাটা করা হয়। তো ওনারা এই সিদ্ধান্তে আসেন যে শিখনের জন্য পরিস্থিতির বিভিন্ন অংশের মধ্যে সর্বাঙ্গীন যে সম্পর্ক সেটা পর্যবেক্ষণ করা দরকার। কোহলার সুলতান নামে একটা শিম্পাঞ্জি, কি নাম শিম্পাঞ্জিটার, সুলতান, তোমরা জানো। তো ওই শিম্পাঞ্জির উপর পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন কি হঠাৎ করেই সমস্যাটার যে সামগ্রিক পরিস্থিতি সেটা সুলতানের দৃষ্টিতে উদ্ভাসিত হয়েছে। মানে ওকে একটা খাঁচার মধ্যে রাখা হয়, কিছু কলা ওর খাঁচা থেকে একটু দূরে রাখা হয়,
এবং তার সামনে ওই সুলতান বলে যে শিম্পাঞ্জি, তার সামনে স্টিক, যাতে সেগুলো জোড়া যায়, কয়েকটা স্টিক টুকরো টুকরো হিসেবে রাখা হয়। তো প্রথমবার চেষ্টায় শিম্পাঞ্জি পারেনি, বহুবার চেষ্টায় পারেনি। আলটিমেটলি সে দেখলো না স্টিকগুলো একটা আরেকটার সাথে জুড়ে যাচ্ছে, তো ওইভাবে সে জুড়লো, দিয়ে করে ওই কলাটাকে টানলো, খেলো। তো পরিস্থিতি তাকে শিখতে সাহায্য করছে, এটাই বলা হচ্ছে। এটা কোহলার করেছিলেন পরীক্ষা, এবং এন্টায়ার যে গেস্টাল থিওরি সেটা দিয়েছিলেন 3 জন, এবং গেস্টাল শব্দের অর্থ পরীক্ষায় আসে প্যাটার্ন বা অবয়ব। ওকে, এনারা বলছেন যে ইনসাইটফুল লার্নিং, সে নিজে থেকেই জিনিসটা শিখছে, এটা খেয়াল রাখবে। নেক্সট আসছি আমরা স্কিনার। স্কিনারের একটা থিওরি, একটা আমরা দেখলাম প্যাভলভের থিওরি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রাচীন অনুবর্তনবাদ। স্কিনারের হচ্ছে সক্রিয় অনুবর্তনবাদ। সক্রিয় অনুবর্তনবাদ বা অপারেন্ট কন্ডিশনিং, OPERANT, অপারেন্ট কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ওকে, তো সক্রিয় অনুবর্তনের জন্য উদ্দীপক শক্তি যোগায় না, বিশেষভাবে আচরণ করার যে ক্ষমতা সেটাই কিন্তু শক্তি যোগায়। দেখো, অনুবর্তনবাদকে আমরা দুটো ভাগে ভাগ করছি। প্যাভলভের যে অনুবর্তনবাদ, সেই অনুবর্তনবাদকে আমরা বলছি টাইপ 1, টাইপ 1, বা এটাকে আমরা বলছি এস টাইপ, মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং যে থিওরি, তোমরা শুধুমাত্র এইটুকুই খেয়াল রাখবে, এস টাইপ। আর স্কিনারের যে অনুবর্তন থিওরি, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি টাইপ 2, যেটা অপারেন্ট কন্ডিশনিং, টাইপ 2, আর যেটাকে আমরা বলছি আর টাইপ, আর টাইপ। ওকে, প্যাভলভ পরীক্ষাটা করেছিলেন ডগের ওপর, আর স্কিনার পরীক্ষা করেছিলেন ইঁদুরের ওপর, পায়রার ওপর। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখবে। আর থর্নডাইক পরীক্ষা করেছিলেন কিন্তু বিড়ালের ওপর, ক্যাটের ওপর। ওকে, এবারে আমি আরেকটা পেজ নিয়ে নিই, তাহলে আর কয়েকটা জিনিস বলবো, সেটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো, ব্রেইল সিস্টেমের কথা আমরা জানি, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য লুইস ব্রেইলি সিস্টেমটা ইনভেন্ট করেছিলেন, যে ক্ষেত্রে কটা ডট ব্যবহার করা হয়, 6টা ডট ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে যে পেনটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কি পেন, না স্টাইলাস পেন। ওকে, সেটাকে বলা হয় স্টাইলাস পেন। এবং অন্ধদের জন্য যদি প্রথম বিদ্যালয় ভারতে কে বানান, অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় ভারতে বানান, তোমরা একটু কথায় লিখবে, অ্যানি শার্প। অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় ভারতে বানান অ্যানি শার্প। আর ভারতে ব্রেইল ছাপাখানা, ভারতে ব্রেইল ছাপাখানা কোথায় আছে? দেরাদুনে আছে। ওকে, দেরাদুনে আছে। এবারে আমরা শিশু বিকাশের বিভিন্ন স্তরে যেমন প্রশ্ন আসে, খুব বেশি এক্সপান্ড ওয়েতে পড়তে হবে এমন কিছু নয়, ডেটাগুলো খেয়াল রাখবে। কয়েকটা ডেটা বলছি, যে এরিক এরিকসন একজন শিশু মনস্তত্ত্ববিদ, এরিকসন লিখলাম, উনি শিশু বিকাশের কটা স্তরের কথা বলেছেন? 4টি। তাহলে এরিকসন শিশু বিকাশের কটা স্তরের কথা বলেছেন? 4টি স্তর। কিসের ক্ষেত্রে? যেগুলো আমরা লিখব সেগুলো সবই শিশু বিকাশের ক্ষেত্রে, শিশু বিকাশের ক্ষেত্রে 4টি স্তরের কথা বলেছেন। জোন্স বলেছেন কটা স্তরের কথা? জোন্সও বলেছেন 4টি স্তরের কথা, 4টি স্তর, টি লিখে দিই। ওকে, পিকুনাস, প্রশ্ন আসে পিকুনাস কটা স্তরের কথা বলেছেন? পিকুনাস বলেছে 10টা স্তরের কথা। কটা? 10টি স্তরের কথা। কোলেসনিক, যেটা আমরা বলছি, কোলেসনিক যিনি, কোলেসনিক উনি কটা স্তরের কথা বলেছেন? 8টি স্তরের কথা বলেছেন। কটা? 8টি স্তরের কথা বলেছেন। তো এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এবারে 3টে টার্ম বলেছিলাম তোমাদের, ঈদ, ইগো, সুপার ইগো।
ইদ, ইগো, সুপার ইগো, এই তিনটে বিষয়ের কথা বলেছেন ফ্রয়েড, সিগময়েড ফ্রয়েড। তার যে মনোবিশ্লেষণ তত্ত্ব, মানে সাইকো অ্যানালাইটিক থিওরি, তাতে ব্যক্তির যে ব্যক্তিত্ব গঠন, সে ব্যক্তিত্ব গঠনের মূলে তিনটি উপাদান রয়েছে। ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের মূলে থাকা তিনটি উপাদানের কথা বলেছেন। কি কি তিনটি উপাদান? একটা ইদ, একটা ইগো, একটা সুপার ইগো। আচ্ছা, ঈদের স্পেলিংটা আইডি নয়, এটাকে ইডি লেখো, ইডি, হ্যাঁ, যেটাকে বলে আদি সত্তা। এটা কি হয় না, সুখ ভোগের নীতির দ্বারা পরিচালিত হয়, মানে জন্মের পর শিশুর আচরণ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাচ্চাকে কিছু করতে হয় কি জন্মের পর? সে তো আনন্দ করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, যখন কান্নাকাটি করতে ইচ্ছা করছে, যা খুশি তাই করছে, সুখ ভোগ করছে। তো ওই জন্যে ঈদ বা আদি সত্তা, এটাকে বলা হয় সুখ ভোগের নীতির দ্বারা পরিচালিত। কেমন? সুখ ভোগের নীতির দ্বারা পরিচালিত, লিখে রাখো। নেক্সট আসছি আমরা ইগো, যেটাকে আমরা বলছি অহম। এটা কি না, অ্যাকচুয়ালি যুক্তি বা বাস্তব যে ধর্মিতা তার দ্বারা পরিচালিত হয়। ইগো পরিচালিত হয় কিসের দ্বারা? যুক্তিবাদিতা, বাস্তব ধর্মিতা, এর দ্বারা পরিচালিত হয়। আমি ওই জন্য পরপর লিখছি, এর দ্বারা পরিচালিত হয়। আর সুপার ইগো মানে কি? অধিসত্তা। সুপার মানে অধিক, অধিসত্তা। কি বিষয়টা না, এই সময় বাচ্চার মধ্যে যে নীতিবোধ সেগুলো জাগ্রত হয়, বাচ্চার মধ্যে নীতিবোধ জাগ্রত হয়, ওকে, জাগে। ইভেন বাচ্চার যে জন্মগত যে প্রবৃত্তি, সহজাত যে প্রবৃত্তি, আরও পেজ নিতে হবে, সেই প্রবৃত্তিকে ফ্রয়েড দুভাগে ভাগ করেন। একটাকে বলা হচ্ছে, কি বললাম, সহজাত বা জন্মগত যে প্রবৃত্তি, এটা আলাদা, হ্যাঁ, তাহলে ঈদ ইগো সুপার ইগো গেল। এবারে আসছে সহজাত প্রবৃত্তি, যে ইচ্ছে আর কি, সেটাকে ফ্রয়েড দুটো ভাগে ভাগ করেন। একটাকে বলছি আমরা জীবন প্রবৃত্তি, জীবন প্রবৃত্তি বা লিবিডো, LIBIDO, লিবিডো মানে বাঁচার জন্য যেগুলো দরকার, ক্ষুধা, তৃষ্ণা, এগুলো বাঁচার জন্য লিবিডো বলছি। আর মৃত্যু প্রবৃত্তি, মৃত্যু কিভাবে হবে? যুদ্ধ করলে হবে, মারামারি করলে হবে, তো হত্যা, যুদ্ধ করা, এটাকে আমরা বলছি মৃত্যু প্রবৃত্তি বা মর্টিডো। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। আমরা আজকের ক্লাসের প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো এখানে একটা থিওরি বলবো মোটিভেশন রিলেটেড, ম্যাকলেল্যান্ড। ম্যাকলেল্যান্ডের সাফল্য লাভের প্রেষণা তত্ত্ব। সাফল্য লাভ, অ্যাচিভ করা, আমরা বলতে পারি অ্যাচিভমেন্ট মোটিভেশনাল প্রেষণা, আমরা বলি না মোটিভেশন, তো অ্যাচিভমেন্ট মোটিভেশনাল থিওরি। উনি বলেছেন যে মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, সে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। তার মানে যার মধ্যে যত বেশি সাফল্য লাভের আকাঙ্ক্ষা, তার সফল হওয়ার প্রবণতা তত বেশি। এটাই বলেছিলেন ম্যাকলেল্যান্ড। ওকে, শুনে রাখো, মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, তার সাফল্য লাভে বা সমাজে প্রতিষ্ঠিত হওয়ারও ইচ্ছে রয়েছে। যার মধ্যে এই ইচ্ছেটা যত প্রবল, সে সফল হওয়ার প্রবণতা বা সম্ভাবনা তত বেশি। এটা কার থিওরি? না, অ্যাচিভমেন্ট মোটিভেশনাল থিওরি বাই ম্যাকলেল্যান্ড। ওকে, এবারে ইন্টেলিজেন্স রিলেটেড কয়েকটা বিষয় বলে দিই, তাহলে কমপ্লিট। বুদ্ধি বা ইন্টেলিজেন্স কি? বুদ্ধি কি? বুদ্ধি মানে আমরা একটা সামর্থ্য বুঝি, তাই তো? বুদ্ধি হচ্ছে একটা সামর্থ্য, যার দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন সমস্যা হয়, সেটার আমরা সমাধান করতে পারি, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তো বিনি আর সাইমন, এনাদের দুজনের নাম আমরা পাবো বুদ্ধির তত্ত্বে।
ইভেন ফার্স্ট যে ইন্টেলিজেন্স টেস্ট, প্রথম যে বুদ্ধিমত্তার যে পরীক্ষা, ইন্টেলিজেন্স টেস্ট, সেটা কে করেছেন? সেটা করেছেন বিনে। এবং কনসেপ্ট অফ মেন্টাল এজ, বিনে সাইমন টেস্ট, এনাদের দুজনের নামই আমরা পাবো। ওকে, মেন্টাল এজের কনসেপ্ট তো এনারা দিয়েছেন। মেন্টাল এজ ওই যে আইকিউতে পেলাম MA/CA × 100, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ × 100, ওইটা। ইভেন ফার্স্ট যে বুদ্ধি, এই শব্দটার প্রয়োগ, প্রথম বুদ্ধি শব্দের প্রয়োগ করেন গ্যালটন। আর আমি বলেছি এই থিওরিটা মনে রাখতে, আইকিউ সমান মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ × 100। ওকে, এই যে থিওরি, এই যে ফর্মুলা, এটা দিয়েছেন কে? এটা দিয়েছেন টারম্যান, TERMAN, টারম্যান। তো বিনে সাইমনের মতে বুদ্ধি কি না? বিচার করার ক্ষমতা বা বিশ্লেষণমূলক যে চিন্তার ক্ষমতা, আবার বলতে পারি বোধগম্যতা, বোধগম্যতা যে সম্পূর্ণতা, তো এই বিষয়গুলোর সমন্বয়ে গঠিত হয়। কেমন? এক কথায় আমরা বলতে পারি কিসের কম্বিনেশন? না, কম্বিনেশন ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু জাজ ওয়েল, ঠিকঠাকভাবে বিচার করা, জাজ ওয়েল। তার সাথে আমরা অ্যাটাচ করতে পারি টু আন্ডারস্ট্যান্ড ওয়েল, ঠিক করে বোঝা, না বুঝলে তুমি জাজ করবে কি করে? টু আন্ডারস্ট্যান্ড ওয়েল। তার সাথে আমরা কি বলতে পারি? টু রিজন ওয়েল, কারণ দর্শাও, কেন হচ্ছে, বুদ্ধি কাজে লাগাও, টু রিজন ওয়েল। ওকে, সেরকমই বুদ্ধির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বুদ্ধি একটা কি? একটা মানসিক ক্ষমতা, সহজাতও হয় আবার অর্জিতও হয়। দেখে দেখে বিভিন্ন কিছু শিখছো, রিজনিং শিখছো কি? সব রিজনিং যে তুমি জানো তা তো নয়, তোমাকে শিখতে হয়, তো অর্জন করতে হয়। আবার বুদ্ধি আমরা বলতে পারি হেরিডিটি, বংশগতি আর এনভায়রনমেন্ট, এই দুটোর ইন্টারাকশনের ফলে তৈরি হয়। তাই আমরা এটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে লিখি। কখনো অ্যাডিশন ইউজ করবে না, অলওয়েজ মাল্টিপ্লিকেশন ইউজ করবে। ওকে, তো বুদ্ধির এই থিওরিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তো যেটা বলছিলাম যে বুদ্ধির থিওরিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। থিওরিকে দুটো ভাগ, কি কি বলতো? একটা হচ্ছে ফ্যাক্টর থিওরি, বা যেটাকে আমরা বলি উপাদানমূলক ফ্যাক্টর থিওরি। হ্যাঁ, আরেকটা হচ্ছে কগনিটিভ থিওরি, বা কগনিটিভ মানে কি? জ্ঞান, তার মানে জ্ঞানমূলক, কগনিটিভ থিওরি বা জ্ঞানমূলক থিওরি। তো এই ফ্যাক্টর থিওরি রিলেটেড বিভিন্ন তত্ত্ব বিভিন্ন জন দিয়েছেন, সেটা একটু খেয়াল রাখতে হবে যে কোন তত্ত্ব কে দিয়েছেন। ওকে, তো ফ্যাক্টর থিওরির মধ্যে কিছু থিওরির নাম বলবো এবং কারা দিয়েছেন এটা বলবো। ইউনিফ্যাক্টর থিওরি, ইউনি মানে কি? এক, ইউনিফ্যাক্টর থিওরি বা একক উপাদান তত্ত্ব। ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছেন কে? স্টার্ন দিয়েছেন। বিনের নামও আমরা এখানে পাই। কেমন? বিনেও লিখে রাখতে পারো, বিনে লিখে রেখো। আচ্ছা, টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স আমরা যদি বলি, টু ফ্যাক্টর থিওরি হচ্ছে স্পিয়ারম্যান। ট্রায়ার্কিক যে থিওরি, বিভিন্ন যে ক্ষেত্র দায়ী বুদ্ধির জন্য, এটাই আর কি বলা আছে, এর বেসিসেই থিওরিগুলো দেওয়া আছে। ট্রায়ার্কি মানে তিন, তো এটা বলেছেন স্টার্নবার্গ। মাল্টিফ্যাক্টর থিওরি, অনেকগুলো বিষয়ে বা অনেক ক্ষেত্রে বাচ্চা যখন ভালো ফল করবে, আমরা সেটা বলতে পারি যে বাচ্চা বিভিন্ন ক্ষেত্রে ইন্টেলিজেন্ট। এটা দিয়েছেন, একটা পাই আমরা থর্নডাইকের থিওরি পাই। গ্রুপ ফ্যাক্টর থিওরি যদি বলা হয়, গ্রুপ ইন্টেলিজেন্স রিলেটেড থিওরিগুলো, গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা যদি আমরা বলি, এটা দিয়েছেন থার্স্টন দিয়েছেন। ওকে, গিলফোর্ড দিয়েছেন ট্রাই ডাইমেনশনাল থিওরি। গিলফোর্ড, বাংলায় লিখলেও হবে, ইংলিশটা বলে দিচ্ছি। গিলফোর্ড দিয়েছেন
এসওআই মডেল, এসওআই মডেল বা আমরা বলতে পারি ট্রাই ডাইমেনশনাল থিওরি। ওকে, ট্রাই ডাইমেনশনাল থিওরি। ওকে, মেনলি আসে স্পিয়ারম্যান, দ্বি-উপাদান তত্ত্ব, থমসনের একটা আসে আগের পেজে, আচ্ছা আগের পেজে লিখে দিচ্ছি। থমসনের যেটা আসে সেটা হচ্ছে তোমার বাছাই উপাদান তত্ত্ব বা স্যাম্পলিং থিওরি, স্যাম্পলিং থিওরি বা বাছাই উপাদান তত্ত্ব। আরেকটা হচ্ছে তোমার ক্রিস্টাল অ্যান্ড ফ্লুইড, ক্রিস্টাল অ্যান্ড ফ্লুইড থিওরিগুলোর নামগুলো খেয়াল রাখলেই হবে। এটা দিয়েছেন ক্যাটেল। ওকে, তো ক্রিস্টাল অ্যান্ড ফ্লুইড এই থিওরিটা দিয়েছেন কে? ক্যাটেল। আর মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স এটাকে দিয়েছেন, এটা থর্নডাইক দিয়েছেন। এটাও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। তো থর্নডাইক অ্যাকচুয়ালি মনে করেন কি না, নির্দিষ্ট কোনো স্টিমুলাসের রেসপন্স যেটা সেটাও নির্দিষ্ট। তো এরকম অসংখ্য স্টিমুলাস বা উদ্দীপকের সাথে অসংখ্য রিয়াকশন রেসপন্সের উনি মেলবন্ধন ঘটান, মানে মেলবন্ধন ঘটানোর নামই হচ্ছে বুদ্ধি, এটা উনি বলেছেন, ওনার এই তত্ত্বে বলা আছে। ওনার মানে থর্নডাইকের এই যে থিওরি মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স, এটাকে বুদ্ধির পারমাণবিক তত্ত্বও বলা হয়। বুদ্ধির পারমাণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্সও আমরা বলতে পারি। ওকে, অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির পারমাণবিক তত্ত্ব আমরা বলতে পারি। আর এপাশে রইল তোমার কগনিটিভ যে পার্টটা, দুটো ভাগে ভাগ করেছিলাম, ফ্যাক্টর আর কগনিটিভ। তো কগনিটিভের ক্ষেত্রে আমরা একজনের নাম খেয়াল রাখবো, গার্ডেনার। গার্ডেনার থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, একটা হলো দেখো থর্নডাইকের যেটা সেটা মাল্টি ফ্যাক্টর, ফ্যাক্টর ওয়ার্ডটা আছে, আর এটা থিওরি অফ গার্ডেনারের যেটা সেটা কিন্তু জ্ঞানমূলক, মানে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। থর্নডাইক বলছে উদ্দীপকের সাথে রেসপন্সের মেলবন্ধন এর মাধ্যমে বুদ্ধির বিকাশ ঘটা, যেটাকে আমরা অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স বলছি। কিন্তু গার্ডেনের যেটা সেটা বিভিন্ন ক্ষেত্রে বাচ্চার ইন্টেলিজেন্স থাকতে পারে, ওটাই আর কি। এছাড়া বুদ্ধির অভিক্ষার কথা বললাম, যে প্রসঙ্গে আমরা বুদ্ধাঙ্ক নির্ণয়ের কথা বললাম, আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্টের কথা বললাম। বিনে অ্যাকচুয়ালি এই ইন্টেলিজেন্স কোশেন্টটা টেস্টটা করেন প্রথমে, সেজন্যই আমরা বলি মেইনলি বিনে। তবু দুটো নাম থাকলে আমরা ওটাই করব। ওকে, তো ফরাসি মনোবিদ অ্যালফ্রেড বিনে, উনি ওনার সহকর্মী সহযোগিতায় 1905 সালে বিজ্ঞানসম্মতভাবে বুদ্ধির একটা পরিমাপক স্কেল তৈরি করে 1905-এ, যেটা পরবর্তীকালে বিনে সাইমন নামে পরিচিত। বিনে সিমো আর কি, ওনার সহকর্মী ছিল সিমো বা সাইমন, যাকে আমরা বলি। এবং তোমাকে বললাম যে স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে ইঙ্গিত সেটা দেন। পরবর্তীকালে 1916 দিকে টারম্যান, মেরিল, এই যে বিনে সাইমন যে টেস্টটা সেটার আবার সংস্কার করেন, রিফর্মস করেন, যেটা টারম্যান মেরিল নামে পরিচিত, টারম্যান মেরিল অভিক্ষা। পরবর্তীকালে ওটার নাম হয় বিনে সাইমন যে টেস্টটা সেটার নাম হয় টারম্যান মেরিল টেস্ট, মেরিল। ওকে, এটা খেয়াল রাখবে। এইগুলোই তোমাদের বলার ছিল। আর আইকিউ সম্পর্কে আইডিয়া দিয়েই দিয়েছি যে রেঞ্জটা কীরকম সেটা তোমাদের আগে বলে দিয়েছি। ওকে, আর সিডিপির আরেকটা ক্লাস করাবো যেখানে মেইনলি কোয়েশ্চেন আনসার আলোচনা করব কিছু। আর যেটা বললাম আগামীকাল তোমাদের ইংলিশ পেডাগজির ক্লাস হবে, প্লাস তার সাথে ইভিএস কন্টেন্টের একটা ক্লাস হবে। তো সবাই ভালো করে মন দিয়ে পড়তে থাকো। এর পিডিএফ টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আশা করছি যেটুকু পড়লাম বোঝা গেছে। সবাই একটু ভালো করে রিভিশন দাও আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো। তো এন্ড করলাম। আর সব ইনফরমেশনের জন্য টেলিগ্রাম গ্রুপে খেয়াল রেখো। টাটা, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টেক কেয়ার।